আচ্ছা দেখো, এই আমাদের পরন্ত বস্তুর সূত্র, এটা আমরা পরন্ত বস্তু মানে কি, যে বস্তুর উপর থেকে কি করতেছে, পড়তেছে। আর গ্যালিলিওর পরন্ত বস্তু যেটা, এই পরন্ত বস্তুটা শুধু উপর থেকে পড়ে না, এটা কি মুক্ত ভাবে পড়ে, এখানে কোনো বাধা থাকে না। তাহলে আসলে এটাকে বলা উচিত ছিল কি মুক্ত ভাবে পরন্ত বস্তু। বই আসলে পরন্ত বস্তু লেখে, পরন্ত বস্তু বোঝাই হলো যে বস্তুটা শুধু পড়তেছে ওটাই পরন্ত বস্তু, উপর থেকে যে কোনো বস্তু পড়লেই সেটা পরন্ত বস্তু। আর গ্যালিলিওর পরন্ত বস্তুটা হলো সেটা কিভাবে পড়বে, মুক্ত ভাবে পড়বে, যেখানে কোনো বাতাসের বাধা থাকবে না। দেখো আমরা সেটা কিভাবে, দেখো তো এই চেম্বারের বিষয়টা আমরা পরে আসি, আগে আমরা এখানে দেখি একটা আমরা বিল্ডিং অঙ্কন করে নিলাম। তো এই বিল্ডিং এর উপরে গ্যালিলিও দাঁড়ায় আছে। তো দেখো গ্যালিলিও যখন তোমার এই বিল্ডিং এর ছাদে হাঁটতেছিল, তখন সে চিন্তা, ওই মানে আপেল খাচ্ছিল। তো আপেল খাওয়ার সময় ওই আপেলের খোসাগুলা সে কি করতেছিল, দাঁত দিয়ে ছিলে হাতের মধ্যে রাখতেছিল। তাহলে তো সৃজনশীল মানুষ, তোমাকে মতো নোংরা নোংরা না, যেখানে সিলবে আর ফেলে দিবে। সে মানে জ্ঞানী মানুষ, সে দাঁত দিয়ে ছিলতেছিল আর হাতে নিচ্ছিল, এই হাতে মুঠার মধ্যে নিয়ে এরপর খাইতে 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 লাস্টে মাঝের যে শ্বাস অংশটা, সেই অংশটা এখনো আমরা খাই না, তখন তারাও খায় নাই। দুইটা একসাথে নিয়ে সে কি করলো, ছাদ থেকে ফেলে দিল। যখন ছাদ থেকে ফেলে দিল, দেখো তখন সে খেয়াল করলো যে এই ছাল অংশটা, ধরো একটু পরে এটা ছাল আর মাঝের শ্বাস অংশ হলো এইটা, যখন ভূমিটা যখন পড়লো, এই ছালটা পরে পড়লো আর এই যে শ্বাস অংশটা আগে পড়লো। আসলে বিষয়টা হলো আমাদের এইখানে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণ G9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আসলে আমরা G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি অভিকর্ষ ত্বরণ না? আচ্ছা ত্বরণ কাকে বলে বলো তো? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা তাহলে এখন দেখো তো, জি শব্দটা আমার 9.8 মিটার পার সেকেন্ড ভাগ হলো 1 সেকেন্ড, আমি এইভাবে যদি লিখি, দেখো তো 9.8 মিটার পার সেকেন্ড আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এর অর্থ প্রতি সেকেন্ডে যে কোনো বস্তু উপর থেকে যদি নিচে পড়ে, তাহলে তার বেগ বৃদ্ধি পায় কত, 9.8 না বলো তো? আচ্ছা তাহলে দুটা বস্তুরই যদি বেগ যদি 9.8 বৃদ্ধি পায়, তাহলে এখন দেখো আমাদের এই দুইটা বস্তু একসাথে পড়ার কথা না? দেখো তো, যেহেতু তোমার দেখো দুইটা বস্তুর বেগই, তোমার দুইটা বস্তু, একটা ছোট নিলাম আর একটা বড় নিয়ে দাঁড়াও, কারণ দেখো ছোট হোক কি বড় হোক, তাহলে ছোটটারও বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8, বড়টারও বেগ বৃদ্ধি পাচ্ছে কত, 9.8 না বলো তো? তাহলে এই দুইটা বস্তু আবার একসাথে এখানে আসার কথা কিনা বলো তো? তাহলে যে কারণ দেখো দুটা বস্তুরই তোমার কি হচ্ছে, বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন এই দুটা বস্তু কি করবে, একসাথে নিচে চলে আসবে। কারণ এরও বেগ বৃদ্ধি যা, এরও বেগ বৃদ্ধি কি একই, ভর যেটাই হোক না কেন, কারণ 9.8 এর উপরে 9.8 কাজ করতেছে, এর উপরেও কি 9.8 কাজ করতেছে। কিন্তু যখন সে এই তোমার আপেলের খোসা আর আপেলের মাঝখানে শ্বাসটা ফেলে দিল, তখন আর এই ঘটনা ঘটে নাই। তাহলে এখন দেখো তো, তাহলে ঘটনা হওয়ার কথা ছিল কি, দুটো একসাথে নিচে পড়ার কথা ছিল, সে দেখলো যে তা না। তখন সে চিন্তা করলো তাহলে অভিকর্ষ ত্বরণ জি ভুল, আর জি যদি ভুল প্রমাণ করতে পারে, পুরো ফিজিক্সই তোমার কি আউলে যাবে, এতে ঘটনা। তখন সে এটা নিয়ে গবেষণা শুরু করলো যে আসলে জি ভুল নাকি তোমার এইখানে অন্য কোনো ঘটনা আছে। আচ্ছা তখন সে কি করলো, তার বাড়ির পাশে একটা গির্জা ছিল, সেই গির্জাটা এই বাড়ির ছাদের সাথে একটু হেলানো ছিল। এই যে এইরকম বাড়ির ছাদে একটা গির্জা, ধরো এরকম একটু হেলানো, এটা এমন ভাবে হেলানো যে এটা একটু এরকম না, সে পাশে তার বাড়ির পাশে একটা গির্জা, গির্জা তো বোঝো আমাদের যেমন মসজিদ, খ্রিস্টানদের তেমন হলো কি গির্জা, প্যাকোডা, অনেক কিছুই থাকে। আচ্ছা দেখো তাহলে আমি এটাকে গির্জা কল্পনা করলাম। আচ্ছা তাহলে এই গির্জাটা কি করছে, এই পাশে কোনো কিছুর সাথে হেলানো ছিল। তাহলে কিভাবে হেলানো ছিল, দেখো এইভাবে একটু হেলানো ছিল। আচ্ছা এখন দেখো এইরকম করে যদি হেলানো থাকে, তাহলে মাঝের এই অংশে দেখো চারদিক থেকে, তাহলে বাতাসটা এখানে অনেক আগের তুলনায় কমে যাবে কিনা। নর্মালি আমাদের ফাঁকা জায়গায় যে পরিমাণ বাতাস থাকে, এখানে ওই পরিমাণ বাতাস
থাকবে না। তখন সে চিন্তা করলো যে দেখি এইখান থেকে ফেলে দিয়ে দেখি কি ঘটনা ঘটে। তখন সে কি করলো, এইখান থেকে একটা হালকা বস্তু আর একটা হলো কি ভারী বস্তু ফেলে দিল। ফেলে দিয়ে দেখে এখানে যখন দুটা বস্তু পড়তেছে প্রায় সমান, এরকম কাছাকাছি সময়ে পড়লো, আর এখানে ডিফারেন্স কি ছিল, অনেক বেশি। তখন সে চিন্তা করলো যে না, জি ঠিক আছে, তাহলে এইখানে ঘটনা কি। তখন সে আস্তে আস্তে বুঝতে পারলো যে এখানে আমার বাতাসের পরিমাণ বেশি, এখানে বাতাসের পরিমাণ অতি নগণ্য, যার কারণে প্রায় কাছাকাছি সময় পড়ে গেছে। ক্লিয়ার? তখন সে চিন্তা করলো তাহলে আমি এমন একটা সিস্টেম তৈরি করি, বা একটা পরীক্ষার তোমার একটা কি বলে সিস্টেম যেটা আমরা বলি, তাহলে সেইখানে আমি কোনো বাতাস রাখবো না। হ্যাঁ, তো এখন তাহলে সে কিভাবে তৈরি করলো সেটা আসলে আলোচনা করা নাই। তো আমরা খালি একটা জিনিস শিখবো যে একটা এই রুম বা একটা বাক্সকে কিভাবে আমরা বায়ু শূন্য করে নিতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই বাক্সটাকে আমরা এখন কি করব, বায়ু শূন্য করবো। ধরো আমরা একটা কাঁচ পাত্র চারিদিক দিয়ে বন্ধ করে দিয়ে ওই যে অ্যাকুয়ারিয়ামের মতো করে ধরো একটা বাক্স বানালাম। তাহলে সেই বাক্স থেকে আমরা বাতাসগুলোকে কি করে দিব, বাইরে বের করে দিব। তাহলে বাইরে যখন বাতাস বের করে দিবা, তখন এই চাম্বারটার উপরে বাইরের থেকে কিন্তু কি অনেক বেশি পরিমাণে বায়ুর চাপ প্রয়োগ করবে, তখন এটা ভেঙে যাবে। বুঝতে পারছো? কারণ এই বায়ুর চাপ আর তখন কি করতে পারবে না, সহ্য করতে পারবে না। তো তখন সে এমন একটা বস্তু দিয়ে এই চাম্বারটা তৈরি করলো যেটা কি হবে না, বায়ুর চাপে ভাঙবে না। ক্লিয়ার? বায়ুর চাপ কিন্তু অনেক বেশি, আমরা সেটা হয়তো ফিল করতে পারি না, কিন্তু অনেক বেশি চাপ। আচ্ছা, তাহলে আমরা ধরো তাহলে এটা কাঁচ না, তাহলে এটা লোহা দিয়ে তৈরি করলাম যাতে সে বায়ুর চাপটা সহ্য করতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কিভাবে আসলে বায়ু শূন্য করব। দেখো, আচ্ছা আমরা দেখো এইখানে একটা সিপি সিস্টেম কোনো কিছু করে দিলাম যাতে পরে পেঁয়াজ দিয়ে লাগানো যায়। আচ্ছা, তাপ দেওয়ার পরে যখন এটা কি হয়ে যাবে, বায়ু শূন্য হয়ে যাবে, তখন আমরা এখানে মুখটাকে কি করলাম, সিপি দিয়ে বন্ধ করে দিলাম। বাস, তাহলে আর এটা এখন কি হয়ে গেল বলতো, সম্পূর্ণটা বায়ু শূন্য। ক্লিয়ার? বাস, বায়ু শূন্য হলে এখন এর মধ্যে থেকে আমরা এইভাবে দুটা বস্তুকে এখন কি করব, ছেড়ে দিব, দিয়ে দেখব কি ঘটনা ঘটে, এই তো। আচ্ছা, তো এখন দেখো, তখন আমরা একটা এইখানে ধরো একই উচ্চতা থেকে, এই উচ্চতা যেন একই হয়। বাস, দেখো আমরা এই দুটা বস্তুকে এখন এখানে নেব। ধরো এখানে একটা বস্তু নিলাম, আর এই ছোট বস্তুকে আমরা এখানে নিলাম। দেখো দুটাকেই কিন্তু আমরা কি করছি, দেখো তো একই উচ্চতায় রাখছি কিনা বলো তো। আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যালও দেখাবো এটা একটু পরে, এটা সুন্দর একটা ভিডিও আছে এইটার। দেখো এই দুটা বস্তুই একই উচ্চতায় কিনা বলো তো, আর এরা কি স্থির অবস্থায় কিনা বলো তো। দুটা বস্তু কি স্থির অবস্থানে আছে। তাহলে এইখানে কোনো বাধা আছে বলো তো, তাহলে আমরা কি লিখবো, বিনা বাধা। তাহলে এখানে আমার ঘটনা কয়টা, তিনটা, একই উচ্চতা, স্থির অবস্থান এবং বিনা বাধায়। ক্লিয়ার? তাহলে যে বস্তুটা পড়ে সেই বস্তুটাকে আমরা কি বলি, পড়ন্ত বস্তু। তাহলে দেখো তো এইখানে যে বস্তুটা পড়বে, এই পড়ন্ত বস্তুটা কি বাধা নিয়ে পড়বে না মুক্ত ভাবে, তাহলে এইখানে আমার পড়বে হলো মুক্ত ভাবে পড়ন্ত বস্তু। এই জন্য বলছিলাম যে গ্যালিলিওর এটাকে আসলে শুধু পড়ন্ত বস্তু না বলে মুক্ত ভাবে পড়ন্ত বস্তু বলা উচিত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের দেখো প্রথম সূত্রে বলা আছে যে এই দুইটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? দেখো প্রথম সূত্রটা হলো একই স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছো? তাহলে বিষয়টা কি আসলো, তাহলে এখান থেকে যতগুলো বস্তু তুমি ফেলে দিবে একই উচ্চতা থেকে, প্রত্যেকটা বস্তু এই ফ্রেমের মধ্যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝলা কিনা এটা? তাহলে আমাদের এই তিনটা কনসেপ্ট মাস্ট বি এর মধ্যে কি হবে, থাকতে হবে। তাহলে কি হবে, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মুখস্থ করা লাগবে। আর এই ইতিহাসটা জানার কারণে আমার এই জিনিসটার মাথার মধ্যে গেঁথে গেল কিনা। এই আচ্ছা, তাহলে এখন আমরা লিখে ফেলি প্রথম সূত্রটা। দেখো,
তোমাকে মারবো কাকা আমরাই। দেখো স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। বাস, এই কনসেপ্টটা ক্লিয়ার? দেখি আমরা একটা ভিডিও দেখি। মুখ চলে আর হাত চলে না, তাই না? আচ্ছা যাই, দেখো সাউন্ড দেও, কিছু বুঝবা না নি। এইটা দেখো একদম লোহার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন, খেয়াল করছো কি? একেবারে পুরো লোহার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। আচ্ছা আমি একটু কেটে দিই। এই যে দেখো, এখন এইখানে একটা পালকটা অনেক হালকা না? আর এই গিনি, এটাকে বলা হলো গিনি হলো কি লোহার তৈরি একটা বল, অনেক ভারী। এইটা বুঝতে পারছো? দেখো দুইটাকে ফেলে দিবে, দেখো এদের কত জোরে পড়ছে, ভারী কত, বুঝতে পারছো? এটা বুঝালো যে কত ভারী। এরপরে হলো পালকটা নিচে পড়বে, আর অলরেডি কি নিচে পড়ে গেছে না? বাস, এইবার তারা কি করবে, এই চেম্বার থেকে, দেখো চেম্বারটা কত উন্নত, মানে কোটি কোটি টাকা খরচ করছে যাতে বায়ুর চাপটা কি করতে পারে, সহ্য করতে পারে। দেখছো একদম ভেঙে গেছে, মানে কি অনেক ভারী, এটা বুঝালো। আচ্ছা এখন কি করবে, আস্তে আস্তে এখান থেকে কোন একটা প্রযুক্তি ব্যবহার করে বাতাসগুলোকে কি করে নিবে, বের করে নিবে। এবং যখন বাতাস বের করবে দেখবা ওই লোকটারের ভিতরে থাকবে না। কেন বলো তো? কারণ আমাদের রক্তের প্রেসার অনেক বেশি, তাহলে আমরা কি হয়ে যাবো, পারমাণবিক বোমা ব্লাস্ট হয়ে যাবো। কারণ রক্ত আমাদের এই বাতাসের চাপ আছে বলেই আমরা কি সুস্থ আছি, নইলে আমাদের এই রক্তের চাপ এত বেশি যে তুমি কি ব্লাস্ট হয়ে যাবা। বায়োলজিতে পড়ে থাকবা যে নখ কেটে গেলে ওই রক্ত অনেক কয়েক তলা পর্যন্ত নাকি উঠতে পারে, মানে এত স্পিড আমাদের রক্তের। তাহলে কি পরিমাণ চাপ সৃষ্টি করে রক্ত, তাহলে এই বাতাস সেই চাপটাকে কি করে, প্রেসার দিয়ে ধরে রাখে। আচ্ছা এরপর দেখো এইখান থেকে ওই সে বাতাসগুলোকে বের করে নিবে। বের করে নেওয়ার পরে দুটা বস্তুই আবার ছেড়ে দিবে, দেখবে দুটো একসাথে পড়বে, ধীরে ধীরে পড়তেছে। ধীরে ধীরে পড়ে না, জোরেই পড়ে, কিন্তু আসলে স্লো মোশন করে দেখাই হলে কি ধীরে ধীরে একসাথেই পড়তেছে। এই হলো বিষয়। এই যে এইবার বাতাস বের করবে, বাস দেখো দুটো ছেড়ে দিল, একসাথে পড়তেছে না? দেখো তো, আমি বুঝতে পারছো ঘটনা? এই যে দুটো একসাথে পড়তেছে, তার মানে এখানে কি নাই, বাধা নাই। দেখো দুটার ত্বরণ কি সেম না? দেখো তো প্রতি সেকেন্ডে দুটার ত্বরণই বৃদ্ধি পাচ্ছে কত, 9.8 করে। এই দেখো ক্লিয়ার, আসলে ধীরে ধীরে বেগ বৃদ্ধি পায়। দেখো আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে না? এই এটাকে স্লো মোশনে আসলে দেখাচ্ছে। এই দেখো দুটো একসাথে পড়ছে। এই এখন আসি আমাদের, দেখো দ্বিতীয় সূত্র কি। প্রথম সূত্রটা ক্লিয়ার, কি বলতে পারবা না? আচ্ছা বলো তো দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, এটা আগে শেষ করে বলো। এখন স্থির অবস্থান এবং আর বিনা বাধা কে বলবে? স্থির অবস্থান আরেকবার বলে দেয়, দেখো স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বলো।
স্থির অবস্থায় এবং একই উচ্চতায় একই উচ্চতায় এবং হচ্ছে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু একই সময় একই দূরত্ব বল চলবে, একই সময় একই দূরত্ব অতিক্রম করে। বলো। স্থির অবস্থান এবং একই উচ্চতায় কোনো বিনা বাধায় একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব। এত সুন্দর। 14 বার তোতা পাখির মতো বলেও মুখস্থ করে সেটা কি হয়, ক্ষণিকের জন্য স্থায়ী থাকে। আমাদের বুঝে বুঝে পড়লে একবার বুঝালেই সেটা কি করা যায়, পরে পারা যায়। আচ্ছা, এখন এসে আমরা দেখো, তাহলে আমরা দ্বিতীয় সূত্রে চলে যাবো। এখন দেখো দ্বিতীয় সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে হলো, দেখো আমাদের এই বস্তু যখন নিচের দিকে পড়বে, দেখো তো একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হয় না, দেখো তো। আচ্ছা, টি সময়ে পরে একটা বেগ প্রাপ্ত হবে কিনা বলো তো। আচ্ছা, আমরা যদি দেখো একটা সূত্র শিখছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় এখন আমরা কি লিখবো, জিটি। ওখানে আমরা ছিল এই আনুভূমিক ত্বরণ, তাহলে এইবার আমার হলো কি উলম্ব ত্বরণটা আমরা তো জানি নরমালি কত, জি। আচ্ছা, ইউ কত এখানে, যদি স্থির অবস্থান থেকে তাহলে কত, 0। তাহলে ভি ইকুয়াল টু জিটি লেখা যায়। তাহলে জির মান কত, 9.8, এটা ফিক্সড, তাহলে ধ্রুবক বলা যায় না। তাহলে ইকুয়াল আর ধ্রুবক তুলে দিলে কি হয়ে যায়, সমানুপাতিক আসে। তাহলে ভি সমানুপাতিক টি। তার মানে দেখো তো এই বস্তুটা টি সময় পর যে বেগ প্রাপ্ত হবে, ভালো করে বুঝো, এই বস্তুটা টি সময় পরে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় এই পরন্ত বস্তু টি সময় পর যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের কি সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, লিখে ফেলো তাহলে। এখন দেখো, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় তা বলতে কি বলতো, বেগকে বোঝানো হচ্ছে। তা ওই সময়ের সমানুপাতিক। তাহলে অর্থাৎ তা বলতে কাকে বোঝাইছি, বেগ। তাহলে বেগ সমানুপাতিক হলো কি, টি। ক্লিয়ার? এখন থাকলো আমাদের তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রটা হলো, দেখো তোমাদের একটা জিনিস একটু বুঝাই আমি শুধু। আমরা এটা হলো উচ্চতার সূত্র, হ্যাঁ। উচ্চতার সূত্রের ক্ষেত্রে আমরা দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার শিখছিলাম না। আচ্ছা, তাহলে এস এর জায়গায় এখানে হবে এইচ, তাহলে ইউ আদি বেগ কত বলো তো, 0। তাহলে 0 প্লাস হাফ এর জায়গায় জি টি স্কোয়ার, এই তো। তাহলে এখন দেখো তো এই সমানুপাতিক টি স্কোয়ার আমি লিখতে পারি কেন, দেখো এই জিটা কি ধ্রুবক, তাহলে হাফ এটা তো সংখ্যা, টোটালটা মিলে আমার কি ধ্রুবক। তাহলে ইকুয়াল আর ধ্রুবক উঠে গেলে কি আসে, সমানুপাতিক চিহ্ন, তাহলে টি স্কোয়ার। তাহলে এই তো আমার উচ্চতা সময়ের কি বর্গের সমানুপাতিক। তাহলে এটা এখন তাহলে আমরা কিভাবে বলবো, দেখো যেহেতু উচ্চতার সাথেই আমার এখানে কি সম্পর্ক, তাহলে আমার উচ্চতার মানে দেখো তো এখানে সবসময় আগে উচ্চারণ করছি না, যার সাথে সম্পর্ক থাকে তাকে কি করতে হয়, লাস্টে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে আমার সম্পর্ক কার সাথে, এইচ এর সাথে। তাহলে এইচটাকে এবার আমরা কি করব, লাস্টে উচ্চারণ করব। তাহলে কি রকম, তাহলে দেখো স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে, একই উচ্চতার বলা যাবে না, স্থির অবস্থান এবং
বিনা বাধায়, স্থির অবস্থান কিংবা এভাবে বলতে পারো স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এভাবে বলতে পারো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কি বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখে ফেলো। তৃতীয় সূত্রকে দূরত্বের সূত্র বলা হয়। দেখো, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু, পরে ধরো, পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। তো এটা নিয়ে অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো এমসিকিউ আছে, অনেক জটিল জটিল, সেইগুলা আমি তোমাদেরকে আগামী লেকচারে ওইগুলো আলোচনা করব। এইটুকু সূত্র এখন তোমরা সহজে পারবা কিনা বলো তো? তাহলে আমাদের তৃতীয়টা যেহেতু উচ্চতার সাথে, এই জন্য আমরা উচ্চতাকে আর সরাসরি উপরে শুরুতে উচ্চারণ না করে কি করব, লাস্টে করব। তাহলে কি, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করবে তা, মানে কি ওই দূরত্বটাই, তা ওই সময়ের কি বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? আগামী দিন যেন 3টা ধরা মাত্রই পারা যায়। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।